নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র কার্ডিয়াক সার্জন ডাক্তার কুনাল সরকারকে। নমস্কার ডাক্তারবাবু, ইমেজ বেঙ্গলে আপনাকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা যারা ইমেজ বেঙ্গলকে এত ভালোভাবে একটা খুব ট্রাস্টেড হেলথ পোর্টাল হিসেবে তোমরা একে লালন পালন করছো। সো গুড টু সি ইমেজ বেঙ্গল ইজ ডুইং ওয়েল। আর আপনারা যারা হয়তো আমাদের এই কথাবার্তা শুনছেন, তো সবাইকে বলি নমস্কার এবং ভালো থাকবেন। ধন্যবাদ ডাক্তারবাবু, আজকে যে বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে হার্ট ফেলিয়ার বা হার্ট ফেল। এই হার্ট ফেল কথাটার সাথে আমরা অনেকেই পরিচিত এবং জানি যে হার্ট ফেল হয়ে গেলে তখন আর কিছু করার থাকে না। আমরা শুনেও থাকি মানুষটা হার্ট ফেল করে গেছে, কিন্তু আপনাদের চিকিৎসা বিজ্ঞানে এই হার্ট ফেলে নিশ্চিতভাবে সঠিক আরও তথ্য থাকবে। সেই তথ্যর বিষয়ে আপনার কাছে জানতে চাইব এবং পাশাপাশি জানতে চাইব এই হার্ট ফেলিয়ার বা হার্ট ফেলের কারণ, লক্ষণ এবং চিকিৎসা। এখন দেখো, আমাদের বাড়িতে যদি যে কোনো যন্ত্রপাতি থাকে, যে কোনো ওয়ার্কিং মেশিনারি থাকে, ধরে নাও আমাদের বাড়িতে একটা পাম্প আছে। তো আজকে তুমি যদি একটা বাড়িতে থাকো যে বাড়িটার বয়স হয়তো 50 বছর, তাহলে চিন্তা করে দেখবে তো যে বাড়িটার 50 বছর ধরে যারা রক্ষণাবেক্ষণ করেছে, এই বাড়িতে পাম্পে জল ওঠে, সেই জলটা নানান পাইপের মাধ্যমে সারা বাড়িতে সব ঘরে ঘরে সাপ্লাই হচ্ছে। যে 50 বছরের মধ্যে আমাদের এই বাড়ির পাম্পটাকে কবার মেরামত করতে হয়েছে আর কবার চেঞ্জ করতে হয়েছে। কারণ যে কোনো যন্ত্র, যে কোনো একটা যান্ত্রিক মেশিন, সে যত কাজ করছে তত তো তার মধ্যে কিছু একটা ক্ষয় হবে, এবং যতক্ষণ সে ভালো কাজ করছে খুব ভালো, যখন হয়তো তার মধ্যে কিছু যান্ত্রিক ত্রুটি বিচ্যুতি হচ্ছে, তার থেকে আমরা কি দেখছি যে পাম্পটা ঠিক করে ভালো কাজ করছে না। একটা পাম্প ভালো করে কাজ না করলে তার এফেক্টটা কি? তার এফেক্ট হলো যে হার্ট পাম্প যদি না করে, শরীরের প্রতিটা ইঞ্চি, প্রতিটা মলিকিউল অফ দ্য হিউম্যান বডি, সেটা ব্লাড সাপ্লাইয়ের ওপর নির্ভর করে আছে। রক্তের মধ্যে দিয়ে আমাদের অক্সিজেন পাচ্ছি। এছাড়া তো আমাদের সিস্টেম দ্বিতীয় কোনো, আমাদের ধরো আমার এখানে যদি কেটে একটা ব্যাটারি ফিট করে দাও, আমি তো ইউজ করতে পারবো না। সো দ্য অনলি সোর্স অফ লাইফ হচ্ছে দ্য এনার্জি, যেটা এই রক্তের মধ্যে দিয়ে আসছে, যেটা কিনা হার্ট পাম্প করছে। আর যেটা অদ্ভুত ব্যাপার, হ্যাঁ, প্রকৃতি, ভগবান, ঈশ্বর যারাই আমাদের সৃষ্টি করে থাকুন না কেন, তারা জানি না খানিকটা বেশি খেয়াল করে বা কম খেয়াল করে আমাদের একটাই পাম্প দিল শরীরে। দুটো চোখ দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, একটা মস্ত বড় লিভার দিয়েছে, লাংস দিয়েছে দুটো, কিন্তু হার্ট দিয়েছে একটা। এবং এই একটা পাম্পিং মেশিনকে আমাদের জীবনের প্রথম দিন থেকে শেষ দিন অবধি উইদাউট আ মোমেন্টস রেস্ট তাকে কাজ করতে হবে। এই যে মাংসপেশি, হার্ট কী করে কাজ করে? থ্রু দ্য মাসেল পাম্প। তো এই যে মাসেলগুলো হার্টের কাজ করছে, আমার হাতেও তো মাসেল আছে, কিন্তু আমি কি সারা দিন প্রতিটা মুহূর্ত আমার হাতটাকে চালাচ্ছি? পাতে তো প্রচণ্ড শক্তিশালী মাসেল আছে, তাহলে আমি কি সারা দিন 24 ঘন্টা ধরে লাথি মেরে হাঁটছি? তা তো করছি না। আমার ব্রেনেও তো ওয়ার্কিং সেল আছে, আমার চোখেতেও তো একটা ভিজুয়াল রিসেপ্টর আছে, কিন্তু এই রিসেপ্টর প্রতিটা কোষ, প্রতিটা সেল, প্রতিটা টিস্যু, সে তার কাজটা করে যাচ্ছে, কিন্তু মধ্যে মধ্যে সে যেন একটা বিশ্রামের সময় পাচ্ছে। বাট দ্য রিয়েল দি অড থিং হার্টটাকে নিয়ে হলো যে আমাদের একদিনে, আমি নানি তুমি পালস গোনো কত, 80, তো মিনিটে 80 বার হলে একদিনে প্রায় 1 লক্ষ হার্টবিট হয়। আমি যদি মোটামুটি 50-55 বছর বেঁচে থাকি, তাহলে এই যন্ত্রটা কন্টিনিউয়াসলি আমাকে প্রায় 300 কোটি হার্টবিট দিয়েছে। 300 crore times it has worked. এক একটা ফোর্সে, হ্যাঁ, আশা করি কখনো না হয় যদি চট করে আমার একটা হাতটা কেটে গেল, একটা আর্টারি কেটে গেল,
দেখবে এইখান থেকে রক্তটা ফিনকি দিয়ে হয়তো 12 ফুট দূরে গিয়ে পড়বে, 10 ফুট দূরে গিয়ে পড়বে। সো উইথ দ্যাট অ্যামাউন্ট অফ ফোর্স, কিন্তু ফ্রম জবের থেকে আমরা ভূমিষ্ঠ হলাম আর জবের থেকে আমরা বাই বাই বলে বেরিয়ে যাব পৃথিবীতে, দিস অর্গান উইল নট নো 1 মিনিট অফ রেস্ট। এবার সেইখান থেকে আমাদের যে অসুবিধাগুলো হয়, যে যতক্ষণ সে কাজ করে যাচ্ছে, পাম্পের কাজ কি, পাম্প যে খুব দেখতে সুন্দর, গানের গলাটা ভালো, চেহারাটা সুন্দর, তা তো নয়। তার একমাত্র মার্ক অফ এফিসিয়েন্সি হচ্ছে ইট ইজ পাম্পিং। এবার কিছু কিছু পরিস্থিতি হবে যেখানে এই যে এটা উইদাউট ফ্যাটিগ, উইদাউট টায়ার্ডনেস, তোমার ক্লান্তি প্রকাশ করার একটা অপরচুনিটি আছে। আজকে আমি বড় বেশি ক্লান্ত, আজকে জেগে থাকছি না, আমি খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ব। আজকে আমার পা ব্যথা করছে, আমি আজকে এক্সারসাইজ করব না, 2 দিন বাদে করব। হার্টের সেটা বলার জন্য নেই। হার্ট যদি সেকেন্ডের জন্য বন্ধ হয়, আমরা গেলাম। সো নাও দেয়ার উইল বি সার্টেন প্রবলেমস, যেটা আমাদের দেখেছি, যে হার্ট একটা পাম্প খারাপ হওয়া মানে কি, সে পাম্প করছে না, পাম্পিংটা দুর্বল হয়ে গেছে। বেশি পাম্প করলে তো কারো আপত্তি নেই, বেশি পাম্পেরও একটা অসুখ হয়, দ্যাটস ডিফারেন্ট। মেন হচ্ছে যখন সে পাম্প করতে পারছে না। আমি একটা সবল লোক, আমি একটা সুস্থ সাবলীলভাবে হাঁটতে পারি, ইজিলি হাঁটতে পারি, ইজিলি ছুটতে পারি। এবার আমার পাটাই যখন মুচকে যাবে, আমি যখন হাঁটুতে চোট পাবো, আমি হাঁটছি, আমাকে আমার প্রয়োজনে এইখান থেকে ওইখানে যেতে হবে, কিন্তু আমি যেন প্রচুর কষ্ট করে করে পা টেনে টেনে হাঁটছি। তো হার্ট যখন ভালো করে পাম্প করতে পারে না, যখন সে যেন কাজ চালিয়ে দেয়, হার্ট পাম্প করতে কষ্ট হচ্ছে বলে সে কি বলে যে আমি ভাই আর পারলাম না, আমার এই কষ্ট হচ্ছে করতে, আমি বন্ধ হলাম। হ্যাঁ, ধর্মঘট বলে হার্ট একটা পোস্টার টাঙিয়ে দিয়ে বসে পড়লো, তাহলে তো মানে পৃথিবীর মৃত্যুর হার তো বোধহয় কয়েক হাজার গুণ বেড়ে যেত। বাট হার্ট ডাজন্ট ডু দ্যাট। তার কষ্ট হচ্ছে, সে ক্লান্ত, সে দুর্বল। কত লোকের এই দুর্বলতাটা হয়? তুমি যদি 50-এর ওপরে জনসংখ্যা দেখো, অ্যাবাউট 2%, 100 জনের মধ্যে 2 জন। এবার প্রশ্ন হয় কেন হয়? এবার হার্টে কি আছে? মাসেল আছে, সেই মাসেলের কিছু ব্লাড সাপ্লাই আছে। তো মাসেল সর্বস্ব যে হার্ট, সে তখনই দুর্বল হবে যদি মাসেলটা গড়বড় করে। এবার মাসেলটা কেন গড়বড় করবে? জেনারেলি 2টো কারণে করে। হয় মাসেল বেঁচে আছে তার রক্তের সাপ্লাইয়ের ওপরে, যে আমার গাড়িটা খুব সুন্দর চকচকে, আমার ট্যাঙ্কে তেল নেই, গাড়িটা চলছে না। হার্টের ফিউয়েল কি? ব্লাড। তো ব্লাড সাপ্লাই কম হলে সেটা একটা পরিস্থিতি, তার জন্য আমার মাসেলটা উইক হতে পারে। আর সেকেন্ড হচ্ছে, ব্লাড আমি পাচ্ছি, আমার ট্যাঙ্কে তেল আছে, এনার্জি আসছে, কিন্তু গাড়ির অন্যান্য যন্ত্রাংশগুলো গণ্ডগোল করছে, তাই আমার গাড়িটার ভটভট করতে করতে চলছে। সো আই ক্যান হ্যাভ এনাফ ব্লাড সাপ্লাই, বাট ইন স্পাইট অফ উইচ আমার মাসেলটা ঠিক করে কাজ করছে না। সো হোয়াট এভার বি দ্য রিজন, মেন কন্ডিশন হলো পাম্পটা, হ্যাঁ, যেন একটা প্রোফাউন্ড উইকনেস নিয়ে কাজ করছে, তার নর্মাল পাওয়ারটা হচ্ছে না। এবার পাম্প উইক হলে ধরো আমরা 10-এ 10 হচ্ছে নর্মাল। এবার আমার পাম্প যদি উইক হয়ে 10-এ 8 হয়, 10-এ 7 হয়, 10-এ 6 হয়, সো হোয়াট ইজ মাই প্রবলেম? আমার প্রবলেম কি হবে? দেখবে আমার একটা ল্যাক অফ এনার্জি হবে, আমি কাজকর্মটা ঠিক করে করতে পারবো না। হার্টের সঙ্গে সঙ্গে একই প্যারালাল সার্কিটে লাংসটা যুক্ত। এই যে প্রতিবার হার্টটা বিট করছে, কি হচ্ছে? সারা শরীর থেকে রক্ত হার্টে এলো, হার্টের ডান দিকে এলো, হার্টের ডান দিক থেকে লাংসে পাঠিয়ে দিল, লাংস তাতে অক্সিজেন অ্যাড করলো, করে হার্টের বাঁ দিকে পাঠিয়ে দিল, এবার বাঁ দিক থেকে সারা শরীরে গেল। এবার হার্ট লাংস সমস্ত একই সার্কিটে জুড়ে আছে। এবার আমার হার্ট যদি ঠিক করে পাম্প না করে, ধরো তুমি একটা অফিস স্পেস বা কোথাও বসে আছো, যেখানে 3-4টে ঘর ইন্টারকানেক্টেড, হ্যাঁ, তোমাকে এই ঘরের কাজ ছেড়ে ওই ঘরে যেতে হবে, ওই ঘরের কাজ ছেড়ে পরের ঘরে যেতে হবে। এবার আমি যদি এই ঘরটার থেকেই বেরোতে না পারি, এই ঘরে যদি ভিড়ভাড়টা খুব বেড়ে যায়, তাহলে এন্টায়ার ফ্লোটা লিমিটেড হয়ে গেল। তাহলে হার্ট যেখানে শিথিল হয়ে পড়ছে, দুর্বল হয়ে পড়ছে, চাপটা বেড়ে গেল লাংসের ওপরে।
যে হার্ট ফেল কথাটা আমরা বলি, ফেল কথাটা শুনতে ভাল লাগে না, মনে হলো পরীক্ষায় বসেছি ফেল করে গেলাম, আমি জানি না এখন কত নম্বরে পাস করে, আমরা কখনো 34 কখনো 40 নম্বরে পাস করতাম। তো হোয়াট ইজ দ্য, আমরা জানি কী করে, আমরা তো কেউ নিজের হার্টটাকে তো দেখতে পাচ্ছি না, যে কারো বোঝাও যাচ্ছে না যে হার্ট ফেলিয়ারের ফার্স্ট সিমটম হচ্ছে কি না, হার্ট যখন উইক হয়ে গেছে, পাম্প করছে না। দেখো আমার জেনারেলি একটু টায়ার্ডনেস তো নানান কারণেই হতে পারে, হ্যাঁ, আমি বেশি হাঁটাহাঁটি করেছি তাতেও হতে পারে, গায়ে জ্বর হয়েছে তাতেও হতে পারে, আজকে বেশি পরিশ্রম হয়েছে তাতেও হতে পারে। বাট দ্য প্রবলেম রিলেটেড টু হার্ট ফেলিয়ার হচ্ছে যে আমার একটা ওভারঅল টায়ার্ডনেসের সঙ্গে সঙ্গে যেটা আসবে ব্রেথলেসনেস। হ্যাঁ, এটা অনেকে বুঝতে ভুল করে। কেন বুঝতে ভুল করে? ইট ইজ নট আ মিস্টেক। আমরা সাধারণত কি জানি, আমরা জানি আমরা নিঃশ্বাস নিই কার দিতে, লাংস নিই, হার্ট আছে, দুদিকে দুটো লাংস আছে, তো আমরা ব্রিথ করি কার মধ্যে দিই, লাংসের মধ্যে দিয়ে ব্রিথ করি। তো ছেলেবেলার থেকে আমরা জেনে এসেছি যে আমার যদি কাশি হয়, শ্বাসকষ্ট হয়, কারো একটা হাঁপের টান হয়, তো এই জিনিসগুলোকে কখন আমরা বলি কারো হয়তো একটা অ্যাজমা টাইপের ব্যাপার হয়েছে, কারো অ্যালার্জিক ব্রঙ্কাইটিস হয়েছে, কারো চেস্ট ইনফেকশন হয়েছে। সো জেনারেলি আমাদের মধ্যে একটা ধারণা আছে উইচ ইজ রাইট যে ব্রিদিং ইকুয়াল টু লাংস। কিন্তু যখন হার্ট উইক হচ্ছে, হার্ট তো নিজে হাত তুলে বলতে পারছে না ও মশাই আমি উইক হয়ে গেছি। হার্ট যখন উইকনেস দেখাচ্ছে, রক্তটা ঠিক সাবলীলভাবে স্বচ্ছন্দে ঘুরছে না, প্রেশারটা বেড়ে যাচ্ছে, এবার হার্ট এবং লাংস কানেক্টেড, তো হার্টের মধ্যে যে ধাক্কাধাক্কি, যে তার প্রেশার বিল্ড আপ হচ্ছে, সেটা চট করে চলে যাচ্ছে লাংসের ওপর। আর লাংস কিন্তু একেবারে বিরক্ত হয়ে যায়, লাংস প্রচণ্ড বিরক্ত হয় যদি তার প্রেশারটা বেড়ে যায়। লাংস ব্যাপারটা কি, ওই যে যারা দেখবে এখনও তো অনেকে হারমোনিয়াম বাজিয়ে গান করে, তো হারমোনিয়ামের বেলও আছে না, হাওয়া ঢুকছে বেরোচ্ছে। তো লাংস ইজ সাপোজ টু বি আ ভেরি ড্রাই টিস্যু, ছোট ছোট এয়ার পকেটস আছে, ব্লাড ওর মধ্যে দিয়ে যাচ্ছে, অক্সিজেন এক্সচেঞ্জ হচ্ছে। লাংস যখন ভিজে যাবে, হ্যাঁ, আমাদের পকেটের রুমালটার মতো, রুমাল ততক্ষণ ভালো যখন যে শুকনো আছে। কেউ কোনো দিন ভিজে রুমাল পকেটে করে ঘুরে বেরোয়নি, বিরক্তিকর। তো লাংস প্রচণ্ড বিরক্ত হয়ে যায় ইফ লাংস বিকাম একটু ভিজে ভাব হয়ে গেছে, টিপ করে জল পড়ছে। কারণটা কি? এটা তো তার খামখেয়ালি বশত নয়। লাংসের মধ্যে হাওয়া ঢুকবে বেরোবে, তার ধীরে ধীরে ছোট সূক্ষ্ম রক্তনালীগুলো আছে, ও হাওয়া যেমনি ঢুকছে অক্সিজেন বার করে নিচ্ছে, রক্তকে দিয়ে দিচ্ছে, আবার এইভাবে চলছে। লাংসের মধ্যে যদি হার্টের প্রেশার বেড়ে গেল, তার থেকে কি হবে, প্রেশার বেড়ে গেলে এই ফ্লুইডগুলো লাংসের এই স্যাকের মধ্যে ছোট এয়ার স্যাকের মধ্যে জমতে থাকবে। আর এটা হচ্ছে লাংসের প্রচণ্ড অসুবিধে, প্রচণ্ড ঝামেলার। যেমনি জল জমে যাচ্ছে ও তো অক্সিজেন দিতে পারছে না। লাংস জানে আমার কাজ হলো আমি অক্সিজেনটা এয়ার থেকে নিয়ে ব্লাডে দিয়ে দেবো। এবার বললে মহা বিপদ, আমার এয়ার স্যাকের মধ্যে একটা লেয়ার জল জমে গেছে, আমি তো অক্সিজেন রক্তে পাঠাতে পারছি না, এবার আমি অক্সিজেন পাচ্ছি না, তখন আমার কি হলো, হাঁপ ধরতে শুরু। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এই কথাটা সত্যি, খুবই সত্যি কথা, যে আমার নিঃশ্বাস প্রশ্বাসের অসুবিধে হলে আমাকে লাংসের কথাটা ভাবতে হবে, যে আমার কোনো রকম জর্জারি, চেস্ট ইনফেকশন, অ্যাজমা, এগুলো ভাবতেই হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাকে মাথায় রাখতে হবে যে এখন দেখা গেল যে আমি একটু হাঁপাচ্ছি, আমার পরিশ্রম করার ক্ষমতা কমে গেছে, আমি রাত্রে যখন একটু ফ্ল্যাট হয়ে শুতে পারবো না, কারণ যখনই আমি বসে আছি কি হচ্ছে, আমার হেড লেভেলটা শরীরের থেকে ওপরে আছে, তো অতটা রক্ত হার্টে একটু কম রিটার্ন হচ্ছে। যেমনি আমি ফ্ল্যাট হয়ে শুচ্ছি তখন পুরো জিনিসটা একই লেভেলে চলে এলো, তখন মোর ব্লাড ইজ রিটার্নিং টু দ্য হার্ট বেচারা একই দুর্বল। এবার আমি তাকে আরও বেশি রক্ত ঠেললাম,
তাতে কি হলো, আবার সে লাংসের ভেতর প্রেশারটা বেশি বাড়িয়ে দিল, আমার হাঁকপাখানি বেড়ে গেল। তাহলে আমার টায়ার্ডনেস, আমার ব্রিদিং প্রবলেম, আর বিশেষ করে সেই ব্রিদিং প্রবলেম যেটা এক্সারশনে বাড়ছে, যেটা মোটামুটি একটা মানুষ স্বাভাবিকভাবে শুতে গেলে বেড়ে যাচ্ছে, এই জিনিসগুলো কানে এলে পরে তখনই ভাবতে হবে যে ভাই, যে বাবা, আমার তো শুনে মনে হচ্ছে যে আমার হার্টটা যেন একটু ঘ্যান ঘ্যান করছে। এখন এই জিনিসগুলো সন্দেহ হলে পরে এগুলো কনফার্ম করা ইজ ভেরি ইজি। ইজি মানে তখন এক সময় আমার মনে আছে, সে গল্প পরে বলবো, আমার জন্মগতভাবে হার্টের সমস্যা ছিল। তো আমার যখন হার্টের ইকো হতো, পিজি হসপিটালে আমি যেতাম, তো তখন আমার হার্টের ইকো, আমার নিজের মনে নেই, তখন আমি হয়তো ক্লাস 5, 3, 4, 5-এ পড়ি। তো এইটুকু মনে আছে যে আমার যখন ইকো হতো পিজি হসপিটালে, তখন সেই ইকো দেখার জন্যে ভিড় জমে যেত। হ্যাঁ, কোনো একজন সিনিয়র প্রফেসর তার আমার ইকো করছে এবং সেই ইকো দেখার জন্য লোকে ভিড় করে দেখছে। এখন তো সেই দিন। হ্যাঁ, এখন আমরা গভর্নমেন্ট হসপিটাল, প্রাইভেট হসপিটাল, ডায়াগনস্টিক ক্লিনিক্স, তো যে মুহূর্তে আমি একজন ফিজিশিয়ান, আমার সন্দেহ হলো যে দেখো এই ভদ্রলোকের তো ভাল লাগছে না, বা এই মানুষটার ভাল লাগছে না ঝামেলাটা শুনে, তখনই আমি কি করব, তার সাধারণ টেস্টের পরে তার ব্লাড প্রেশার দেখব, তার পালস রেট দেখব। হ্যাঁ, ড্রয়ের থেকে স্টেথোস্কোপটা বার করে শুনে দেখবে কি লাংসে একেবারে পরিষ্কার আওয়াজ হওয়ার কথা, হাওয়া ঢুকবে বেরোবে, ঢুকবে বেরোবে। আমার লাংসে যদি জল জমে যায় কী হবে, বুটবাট করে আওয়াজ হবে, যেরকম বাবল করে, ইউনো এয়ার বাবলস। অ্যাকুয়ারিয়ামে জল দিলে, হাওয়া দিলে কী হয়, বুট করে বেরোয়। তো সেই রকম একটা ওয়েট সাউন্ড হবে। আর আজকের দিনে ইট ইজ ভেরি ইজি টু ডিটেক্ট হার্টস উইকনেস। যে মুহূর্তে ইকো করব, ইকো আমাদের দেখিয়ে দেবে যে আমাদের হার্টটা উইক কিনা। তো আজকে কেন আমরা, দেখো কয়েকটা সাধারণ জিনিস বুঝতে হবে। আমরা যে ব্যারবার করে বলে যাব যে এটা হতে পারে, সেটা হতে পারে। এবার আমাদের পরিবেশ পরিস্থিতিটার কথা ভাব, কী ভাবছো? লোকে এক সময় বলতো যে আমাদের, বুঝলেন তো, আমাদের দেশে এক সময় হার্টের অসুখ হতো না। একেবারে ডাহা মিথ্যা কথা। যে কোনো অসুখ কমা বাড়া হবে, কিন্তু হতো না বলে কোনো ব্যাপার নেই। আরে ভাই, আমাদের হার্টের অসুখ হবে কোত্থেকে? আমাদের দেশের 80% লোক তো 40-45 বছর বয়সে তো গত হয়ে যেত। সো দ্য ক্লাসিক্যাল হার্ট ডিজিজ, এই হার্টে ব্লকেজ হচ্ছে, হার্টের মাসেল উইক হচ্ছে, এটসেট্রা, ক্লাসিক্যাল, যেটাকে লাইফস্টাইল বা অ্যাডাল্ট হার্ট ডিজিজ বলে, এগুলো তো হতো 5th ডেকেডে গিয়ে। বাই দ্য টাইম 50 বছর বয়স হয়ে যাবে, অর্ধেক লোক তো ছবি হয়ে দেয়ালে উঠে পড়েছে। যদি রিসেন্ট দেখো যে আমাদের রিসেন্ট পপুলেশন স্ট্যাটিস্টিক কী বলছে, হ্যাঁ, এই গত মাসে বেরিয়েছে, ভারতবর্ষের এখন গড় সার্ভাইভাল হচ্ছে 70 ইয়ার্স। এবার শিফট কোথায় হয়েছে? কিছু বছর আগে অবধি যে মানুষের লাইফ এক্সপেক্টেন্সি ছিল 50 বছর, আজকে তার লাইফ এক্সপেক্টেন্সি হয়ে গেছে 70 বছর। ইন আ ফিউ ইয়ার্স টাইম ইউর লাইফ এক্সপেক্টেন্সি হ্যাজ ইনক্রিজ বাই 20 ইয়ার্স। হ্যাঁ, আমরা সবাই হাঁপ ছেড়ে বাঁচলাম, ওরে বাবা আমার একটু আয়ুটা বাড়লো, খুব ভালো কথা। কার ঝামেলা বাড়লো? হার্টের ঝামেলা বাড়লো। হার্টকে তো আরও 20 বছর বেশি কাজ করতে হচ্ছে। বাচ্চারা তো 20 বছর বেশি বাঁচছি বলে হার্ট তুমি 2 দিন ছুটি নাও বলেছো হার্টকে? বলোনি তো। যে এই দুর্গাপুজোয় 5 দিন ছুটি পাবে, হার্ট পাবে না। সো বিকজ উইথ ইনক্রিজিং লঞ্জিভিটি কী হচ্ছে, আজকের দিনে এই সমস্যাগুলো চাক্ষুষ হচ্ছে, আমরা চিনতে পারছি। হ্যাঁ, অনেকে একটা কতগুলো বিভ্রান্তিকর ধারণা আছে। হ্যাঁ, ওর জানেন তো হার্টের রিকোটা, বুঝলেন তো, ডাক্তারও ভালো না, কী করবেন, লোকটার 65 বছর বয়স হয়ে গেছে। আরে ভাই, এটা তো 60 বছর প্লাসেরই সমস্যা। আজকে তো 60-65 মানুষটাও তো সে সুস্থ থাকতে চায়, স্বাভাবিক থাকতে চায়, হাঁটাচলা করতে চায়, দোকান বাজার করতে চায়, বেড়াতে যেতে চায়। তার 60 বছর 65 বছর বয়স হয়েছে মানেই তো যাকে তুমি হাতে রুদ্রাক্ষের মালা আর কমণ্ডলু দিয়ে পাহাড়ে পাঠিয়ে দিচ্ছ না। সো উই হ্যাভ টু রিয়েলাইজ দিস, যে আমরা
1960-70 সালের মানসিকতা নিয়ে আজকে এই প্রবলেমগুলোকে অ্যাপ্রোচ করতে পারবো না, এগুলোকে অ্যাপ্রোচ করতে হবে আজকের সমস্যা নিয়ে। আই রিমেম্বার তারা সবাই আমাদের প্রণম্য লোক ছিলেন। যখন আমরা ছাত্র তখন আমাদের মেডিকেল কলেজ ওপিজিতে যদি 70 বছরের কেউ হার্টের সমস্যা নিয়ে আসতো, লোকে মনে করতো দূর বাবা, মানে ওয়েস্টিং মাই, 70 বছর বয়স হয়েছে, ও তো এমনিতেই গেল বলে, প্ল্যাটফর্ম খালি হলেই ট্রেন ঢুকে পড়বে, এরকম একটা ভাব। আজকে 70 বছরের আজকে আমি তো শুনলাম কোন খবরের কাগজে বিজ্ঞাপন দেয় 65-70 বছরের পাত্র চাই, পাত্রী চাই বলে। হোয়াটস রং উইথ ইট? সো the longevity is increasing, expectation from life is increasing, আর মানুষের নিজেকে নর্মাল রাখার প্রত্যাশা এবং প্রয়োজনটা বাড়ছে। কেবল প্রত্যাশা না, প্রয়োজনটা বাড়ছে। তোমাকে চলাফেরা করতে হবে, তোমাকে নিজের বাজারটা নিজে করতে হবে, নিজের কাজটা নিজে করতে হবে। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ এই 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 হতাশাবাদ বা এই নেগেটিভিজমটা বাদ দিতে। ও 60 বছর বয়স, হার্টের পাম্পিংটা একটু ইকোতে কম লাগছে, কি আর হবে, ওকে একটা ভালো ঠাকুর দেবতার বই টই কিনে দাও, একটু সন্ধেবেলা হলে বলো ভাই 7টার সময় ভজন কীর্তন শোনো, এই করো, এই তো ডাক এলো বলে। নো, দিস মেন্টালিটি মাস্ট চেঞ্জ। আমি তোমাকে বলছি আজকে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি 70 বছর, ইউএসের লাইফ এক্সপেক্টেন্সি আমাদের থেকে হার্ডলি 5-6 বছর বেশি, 77 বছর। হ্যাঁ, within the next 10 years we will attain European life expectancy. আমরা যখন আজ থেকে 2 দশক 2.5 দশক আগে যখন আমরা ইউরোপে চিকিৎসা করছি, তখন আমাদের অ্যাভারেজ পেশেন্টের তখন বয়স ছিল 72-73, হার্ট ভ্যালভ অপারেশন। আমি 90 বছরের অন্তত 100 জনের অপারেশন আমাদের দেশে। বাবা 90 বছর, ওকে তো প্রায় জ্যান্ত পুঁতে দিলে হয়, এরম একটা ভাব। আমাদেরও হবে। এই এজ ডিজিজ মিক্সটা কিন্তু আমাদের সোসাইটিতে গ্র্যাজুয়ালি চেঞ্জ করবে, ফাস্ট চেঞ্জ করবে। সো ইট উইল হ্যাপেন ইন এজ। এই হচ্ছে সিমটমস। আমরা কি করে ট্রিট করব এদের? প্রথমত একটু খোঁজ খবর করতে হবে, কেন হলো এর হার্টটা ঘ্যান ঘ্যান করছে, কেন করছে? সে রক্ত পাচ্ছে না বলে করছে, না মাসলটা কাজ করছে না বলে করছে? একটা আইডিয়া করতে হবে। হার্ট ফেলিয়ারেরও কিছু কিছু সাবগ্রুপস আছে। এরপর আমাদের ভাবতে হবে যে আমরা একটা তো ট্রিটমেন্ট, একটা ইনভেস্টিগেশন হলো, অমুক হলো, এগুলো করা হলো, তো এরপর ভাবতে হবে সুরাহাটা কি, হোয়াট ইজ দ্য সলিউশন। যেটাকে আমরা খুব খারাপ বা সিভিয়ার হার্ট ফেলিয়ার বলি, দ্যাট ইজ অনলি 7-10% অফ দিস সাবগ্রুপ। যাদের হার্টটা নর্মালে নেই, একটু সে যেন পা টেনে টেনে হাঁটছে। বাকিদের জেনে রাখবে যে প্রায় 80% ট্রিটমেন্ট হবে অন মেডিসিনস। আর এটা খালি মানুষকে ফাঁকা কথা বলার জন্যে নয়, আফটার প্রপার ইনভেস্টিগেশন আমাদের চোখের সামনে আমি তোমাকে বলছি যে আমরা যেহেতু সার্জন মানুষ, আমরা অপারেশন করি, এ করি, আমরা নর্মালি বলি দূর বাবা, ওষুধপত্রে খুব একটা কাজ হবে না। হার্ট ফেলিয়ারের রেসপন্স অন মেডিসিনস তার একটা সাংঘাতিক পজিটিভ চেঞ্জ হয়েছে ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স। পজিটিভ চেঞ্জ। আগে যাদের আমরা মনে করতাম ওরে বাবা ইকোটা এরকম হয়ে গেছে, মোটামুটি ঘন্টা বেজে গেছে, সেই মানুষেরা, তাদের যখন আমরা প্রপার ওষুধপত্র দিতে পারছি, মেডিসিনস দিতে পারছি, মাস খানেকের মধ্যে তাদের মধ্যে একটা প্রোফাউন্ড ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। শুধু আমার রিপোর্টে ইমপ্রুভমেন্ট না, সে হাঁটতে পারছে, চলতে পারছে, তার কাজকর্ম করার ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে। সেকেন্ডলি আমাদের মনে রাখতে হবে যে কারো হয়তো যদি কোনো হার্টটা আমার উইক হয়েছে কারণ ব্লাড সাপ্লাই যাচ্ছে না, সেটা ঠিক করতে হবে। কারো ভ্যালভ খারাপ হয়েছে, সেটা ঠিক করতে হবে। অর্থাৎ সেইখানে আমাদের পাশ কাটিয়ে গেলে চলবে না। যার ওই সব সমস্যা নেই, তার মেন ব্যাপারটা হচ্ছে ভাই ওষুধ দাও, আর একেবারে সেই বাচ্চাদের হাঁটা চলা শেখাবার মতো মেডিসিন অ্যান্ড ফলো আপ, মেডিসিন অ্যান্ড ফলো আপ। এই মেডিসিনগুলো টাইম টু টাইম অ্যাডজাস্ট করতে হয়।
হার্ট ফেলিয়ারের এখন খুব ভালো ওষুধ বেরিয়েছে, সেগুলো দিলে পরেই কী হবে, পেশেন্টের ভালো লাগবে, ব্লাড প্রেশারটা পড়ে যাবে। এবার তাকে একদম চোখে চোখে রাখতে হবে যে কতটা ব্লাড প্রেশার রিডাকশন আমি সহ্য করছি, কত সে জল খাচ্ছে, কতটা আমি অন্যান্য ওষুধপত্র দিচ্ছি। অর্থাৎ যে আমাদের ডাক্তারবাবু 4টে ওষুধ লিখে দিয়েছে, 4টে ওষুধ কিনেই আমি পকেটে ভরে ঠিক আছে চম্পট মারলাম করে, আবার যদি হাঁপ বাড়ে, যদি অসুস্থ লাগে, তখন আমি ডাক্তারবাবুর কাছে যাব। নেভার নেভার নেভার। কখনো ওই দুর্বুদ্ধিটা মাথায় আসতে দেবেন না। আমরা in the last few years we have seen a huge positive improvement. এই যে লোকে বাঁচছে আমরা বলছি, কেন বাঁচছে? আরে ওষুধপত্র বিভিন্ন ট্রিটমেন্টে কাজ হচ্ছে বলে তো লোকে বাঁচছে। হ্যাঁ, এটা তো জল বাতাসা চরণামৃত খেয়ে লোকে বাঁচছে না। People are living longer simply because medical treatment is improving. তাহলে ওষুধপত্রের একটা বিরাট রোল আছে। তার কোনো কারণ যদি থাকে যে আমার এই কারণে হার্টটা ঘ্যান ঘ্যান করছে, আমাকে সেটাকে কারেক্ট করতে হবে। এই শোনো বললে ও 70 বছর বয়সে, ওই ছেড়ে দাও, আমি ওষুধ এখন সেই ট্রিটমেন্টে আপনি কোনোদিন ফল পাবেন না। তার হার্টে রক্ত যাচ্ছে না, আমি তার হার্টটাকে কি না ওই খিদে পেটের লোকটাকে আপনি ভিটামিন খাওয়াচ্ছেন বলে। যার পেটে ভাত নেই তাকে তো বিলিতি ভিটামিন খাইয়ে লাভ নেই, তাকে তো থালায় 2 হাতা ভাত দিতে হবে। যে বেচারার হয়তো হার্টে একটা ভ্যালভ খারাপ হয়ে পড়েছে, বয়সে হতেই পারে, সেটাকে ঠিক করতে হবে। তো সেইখানে আমরা যদি ঠিক আছে ওই গোঁজামিল দিয়ে করে দেবো, গোঁজামিলে কোনো দিন কাজ দেবে না। যার নেই সে ওষুধপত্রে থাকবে। এরপর যেটা অ্যাট লাস্ট যে প্রশ্নটা আসে, সেই প্রশ্নটা হলো যেটা বললাম, এবং দ্যাট ইজ আ রিয়েল চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা হলো যে আমরা ওষুধপত্র দিচ্ছি, ওষুধপত্র অনেক ইমপ্রুভ করেছে, বাট দেয়ার উইল বি অ্যাবাউট 8 to 10% যার হার্টটা একেবারে গোমড়া মুখে বসে আছে তো আছেই, যে ইমপ্রুভ করছে না, যার পাম্পিংটা বেটার হচ্ছে না, যার শ্বাসকষ্ট ভালো হচ্ছে না, যত বাড়ছে হাত পা ফুলে যাচ্ছে, শরীরের অন্য অর্গান ড্যামেজড হচ্ছে, তখন কি করণীয়? সেই ডিফিকাল্ট যে গ্রুপ, সেই যে খটোমটো যে 2%, এই 8 to 10%, সংখ্যাটা কম নয়, তাদের আমাদের কিন্তু বলতে হবে যে আপনাদের ভয় পাওয়ানোর জন্য বলছি না, আমরা ওষুধ দিচ্ছি, ইনস্পাইট অফ দ্যাট আমার সিমটমস ভালো হচ্ছে না, ইকো ভালো হচ্ছে না, সেখানে আমাদের একটু গা ঝাড়া দিয়ে উঠতে হবে। কারণ তাদের মোটামুটি টিকিয়ে রাখা ইজ আ বিগ চ্যালেঞ্জ। কি করা যেতে পারে? আমাদের হাতে কিছু আজকে উপায় এসছে। হ্যাঁ, আমরা যেমন দের ইজ আ স্পেশাল টাইপ অফ ইলেকট্রোফিজিওলজিক্যাল ডিভাইস, যেটাকে CRTD বলে। আমাদের সাধারণত যেটা আমাদের ধারণা যে ওই হার্ট স্লো হয়ে গেলে, অজ্ঞান হয়ে গেলে পেসমেকার দেয়, ভেরি ট্রু। কিন্তু কিছু অত্যাধুনিক পেসমেকার আছে যেটা হার্ট যদি একটু ওই পা টেনে টেনে হার্টের কন্ডাক্টিভিটিটা খারাপ হয়ে যায়, ইট হেল্পস টু পিক আপ দ্য কন্ডাকশন, সিনক্রোনাইজেশনটা বাড়ায়। দ্যাট মাইট ওয়ার্ক। এবার তো সেখানে যখন কাজ না হয়, তখন আমরা যাদের ধরো বয়স, যে আমরা ওষুধপত্র দিয়েছি, CRTD দিয়েছি, বা ECGর ওপর নির্ভর করে যে পেসমেকারটা কাজ করবে কি করবে না। যে হয়তো পেসমেকার তাকে দেওয়া যাচ্ছে না, আমরা বুঝতে পারছি একে দিলে কাজ করবে না, তাদের মধ্যে যারা ধরো অ্যারাউন্ড বিলো 60-65 ইয়ার্স অফ এজ, তাদের পক্ষে আমাদের দেশে আজ ট্রান্সপ্লান্টেশন শুড বি সিরিয়াসলি কনসিডার্ড। এমন পেশেন্টরা ধরো যাদের ক্ষেত্রে আমরা জানতাম না, যে এই অনেক সময় খুব দুর্ভাগ্যবশত ইউ সি পিপল ইন দেয়ার 30s and 40s, অনেক সময় আমরাও হাতড়াই, আমরা প্রায়শ বুঝতে পারি না যে কেন হলো, হোয়াট হ্যাজ কজ দিস, কিন্তু তারা হাঁকপাক করছে, বারবার হাসপাতালে আসছে, বারবার হসপিটালাইজেশন হচ্ছে, সেকেন্ডারি অর্গান ড্যামেজ হচ্ছে, এবং বোঝাই যাচ্ছে যে একে কিন্তু আমরা বাবা বাছা বলে টিকিয়ে রাখতে পারবো না। অ্যান্ড আফটার প্রপার ইনভেস্টিগেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট
আজকের দিনে ট্রান্সপ্লান্টেশন ইজ আ ভেরি পসিবল ট্রিটমেন্ট। হ্যাঁ, আমরা কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট করতে ভারতবর্ষে সময় নিয়েছিলাম 1994। পৃথিবীতে প্রথম ট্রান্সপ্লান্ট হয় 1967-এ। ইন্ডিয়াতে ট্রান্সপ্লান্টেশন আস্তে আস্তে 1994। তার বছর প্রচণ্ড ঢিমে তালে হতো, সারা দেশে 10টা ট্রান্সপ্লান্ট হতো কিনা সন্দেহ, কারণ হার্ট ট্রান্সপ্লান্ট তো আর জ্যান্ত লোকের থেকে হয় না। যারা স্যাডলি, যারা ধরো ব্রেন স্ট্রোক, হ্যামারেজ, হেড ইঞ্জুরি, কিন্তু অর্গানগুলো ঠিক আছে, এইরকম অর্গান ডোনারদের থেকে হার্ট ট্রান্সপ্লান্ট করতে হয়। তো এখন বাড়তে বাড়তে তুমি দেখো কলকাতা ছাড়া কোথাও ট্রান্সপ্লান্ট হয় না। আমরা আমাদের অভিজ্ঞতা এখন ডাবল ফিগার্সে পৌঁছে গেছে। আমাদের যে জিনিসটা নিজেদের খেয়াল করাতে হবে, যে আমরা একজন অসুস্থ লোক আসছে, যাকে দেখে মনে হচ্ছে এই মানুষটা 7 দিনও টিকবে না, তার পোস্ট অপারেটিভ রেজাল্টস অ্যান্ড রিকভারি আফটার ট্রান্সপ্লান্ট, এক কথায় বলতে গেলে এটা হয়তো একটু ওভার সিম্পলিফিকেশন শোনাবে, যে একটা বাইপাস বা ভ্যালভ রিপ্লেসমেন্ট করার মতো এক্সট্রিমলি গুড রেজাল্টস। কিন্তুটা কোথায় আসে? এখন আমরা যদি সে 15 দিন বাদে হাসপাতাল থেকে যাচ্ছে শুনে ধেই করে নেচে উঠি, কিন্তু আনলাইক হার্টের অ্যাঞ্জিওপ্লাস্টি, বাইপাস বা ভ্যালভ রিপ্লেসমেন্ট, আমি তো একটা অন্য লোকের হার্ট ব্যবহার করেছি, সুতরাং আমার আরও কিছু ওষুধপত্র লাগছে, ইমিউনোসাপ্রেশন লাগছে, যাতে আমার শরীরটা ওই বহিরাগত সমস্যাটা ধরে ফেলতে না পারে, যে এই হার্টটা খুব বহিরাগত, তার জন্য এই ঘটনাটা হয়েছে। সো ইমিউনোসাপ্রেশন লাগে, ইমিউনিটিটা সাপ্রেস করে রাখলে 21 রোগ হাজার এদিক ওদিক থেকে ইনফেকশন হতে পারে, ইনফেকশন কন্ট্রোল লাগে, কখনো আচমকা ওদের ইরেগুলার হার্ট রেট হতে পারে, সেগুলো খেয়াল করে রাখতে হয়। হোয়াট আই উইল টেল ইউ ইজ, যে আমাদের অপারেটিভ রেজাল্ট এটসেট্রা ইজ ভেরি গুড, কিন্তু এটা শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গে নয়, সারা দেশে, ভারতবর্ষে। আমরা ত্রিপুরার পেশেন্টকে ট্রান্সপ্লান্ট করেছি, মুর্শিদাবাদে করেছি, বাঁকুড়ায় লোকেরা পেশেন্টদের করেছি, কিন্তু আমরা যে একটা বাস্তবিক চ্যালেঞ্জ ফেস করছি, যেটা কেবল একটা গ্রুপ অফ সার্জনস বা একটা হাসপাতালে যাকে বলে একটা দারুণ কাজ হচ্ছে, হাততালি, এই হাততালিটা খুব সাময়িক। আমাদের এবার ভাবতে হবে যে এর ফলো আপ এবং মেনটেনেন্স। হার্ট ট্রান্সপ্লান্ট যতক্ষণ সাকসেসফুল আমরা বলবো না, যতক্ষণ না আমরা প্রায় 80% পেশেন্টকে 4-5 বছর তাকে রাখতে পারছি, প্রায় 50% to 60% পেশেন্টকে 10 years সার্ভাইভাল দিতে হবে। দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। একসময় হার্ট ট্রান্সপ্লান্ট অপারেশন বললেই লোকে ঘামতে শুরু করতো, এখন আমাদের ছেলেমেয়েরা দে আর ডুইং আ ব্রিলিয়েন্ট জব অফ ইট। আমি বললাম তো, একটা হার্ট ট্রান্সপ্লান্ট করে লোকে ফলো আপ করে বাড়ি যাচ্ছে। একটা হার্ট ট্রান্সপ্লান্টের পেশেন্ট হয়তো একটা স্ট্যান্ডার্ড ভ্যালভ বা বাইপাস সার্জারির থেকে 5-7 দিন বেশি থাকছে। বাট তার যেহেতু বাকি কিছু পরিপ্রেক্ষিত আছে, ইমিউনোসাপ্রেশন, ইনফেকশন, কার্ডিয়াক, এই যে চোখে দেখাটা, এইটা আমাদের এবং কমিউনিটিতে ফিজিশিয়ান যারা আছে, একবার দুবার এরম হয়েছে, আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে একজনকে হয়তো অপারেশন করে মুর্শিদাবাদে পাঠিয়ে দেয়, তাকে তো যেতে হবে না। এই মানুষটা যতক্ষণ এখানে আছে, হাঁটাচলা করছে, ভালো আছে, খাওয়া দাওয়া করছে, তাকে বুঝিয়ে ওষুধপত্র দিয়ে তাকে বাড়ি পাঠানো হলো। তার বাড়িতে গিয়ে হয়তো একটা মুশকিল, তার একটু জ্বর হলো, কি মনে হলো বুক ধরপড় করছে, তাকে 3-4 জন বলে দিল, ও বাবা এই ঝামেলা, হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে। পেশেন্টের আগে ডাক্তারই ঘামতে শুরু করলো তার পেশেন্টকে দেখে, যেন মনে হলো ভূত দেখছে। আরে এরকমগুলো তো চলবে না। তো আমরা যে জায়গায় পেশেন্টদের পাঠাচ্ছি, সেখানে আমরা ফিজিশিয়ানদের সঙ্গে, যে ভাই তোমার এলাকায় 2-3 জন আছে, তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলা, তারাও তো হয়তো তাদের আমরা দেখেছি, আমরা হার্ট ট্রান্সপ্লান্ট দেখেছি আমাদের ট্রেনিংয়ের সময়, আমরা দেখিনি, আজ আমরা দেখছি, করছি। সো দ্য ব্যাকআপ, সোশ্যাল এবং মেডিকেল ব্যাকআপটা না করলে, হ্যাঁ, ধরো তুমি শুধু ট্রান্সপ্লান্ট কেন, তুমি একজন পেশেন্টকে খানিকটা ওষুধের ট্রিটমেন্ট করেছো, করে হসপিটালের ডাক্তাররা তাকে দেখে নানান রকম মাপ যোগ করে টেস্ট ফেস্ট করে পাঠালো। এবার তার যে ফলো আপটা, সেটা তো তার কমিউনিটিতে হতে হবে।
সো নো মেডিসিন ইজ সাকসেসফুল। একটা ফ্যান্টাস্টিক ট্রিটমেন্ট, একটা হাই-ফাই ওষুধ, একটা হাই-টেক ইকুইপমেন্ট, এটা সাকসেসফুল হবে না যতক্ষণ না আমরা আমাদের কমিউনিটিতে আমাদের কলিগ যারা আছেন, সতীর্থ যারা আছেন, যাদের পেশেন্টরা গিয়ে চট করে দেখাতে পারবে, যতক্ষণ না আমরা তাদের আমাদের সার্ভিস, আমাদের কাজকর্মের সঙ্গে ইন্টিগ্রেট করতে পারি। নাও দ্যাট ইজ আ ভেরি ক্রুশিয়াল থিং। এটা হচ্ছে আমাদের কারেন্ট চ্যালেঞ্জ। কারণ অপারেশন হলো দুর্দান্ত, তারা বাড়ি চলে গেল, গিয়ে বাড়িতে গিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টস বা অন্যান্য জায়গায় সমস্যা হলো। এটা দিস ইজ হ্যাপেনিং থ্রু আউট দ্য কান্ট্রি। ভারতবর্ষ এইটুকু দেশ নয় তো, হ্যাঁ। সো ইট ইজ হ্যাপেনিং থ্রু আউট দ্য কান্ট্রি। কিন্তু আমরা যা রেজাল্টস দেখছি এবং যা আউটকাম দেখছি, সো আই রিয়েলি থিঙ্ক যে উই আর অ্যাট আ ভেরি পজিটিভ ফেজ অফ ট্রিটমেন্ট। আর একটা ট্রিটমেন্ট, সেটা আমি ইচ্ছে করে লাস্টে রেখেছি, বলিনি, সেটা হলো যেরকম একটা পাম্প খারাপ হলে আরেকটা পাম্প জুড়ে দেওয়া হয়, তো সেই রকম এখন আমাদের নতুন বলবো না, ইটস ফর কোয়াইট আ ফিউ ইয়ার্স আমাদের দেশে ধরো যদি 400-500 হার্ট ট্রান্সপ্লান্ট হয়, এটাকে বলে অ্যাডিশনাল পাম্প। হ্যাঁ, অ্যাডিশনাল হার্ট পাম্প, যেটাকে এলভ্যাট বলা হয়। কেন? হার্টের দুটো চেম্বার, ডান দিক এবং বাঁ দিক। টোটাল আর্টিফিশিয়াল হার্ট এখনও রিসার্চে আছে, এখনও ইউজেজের জন্য আসেনি। এখন যে অ্যাডিশনাল পাম্পগুলো পাওয়া যায় সেগুলো হার্টের লেফট সাইডের জন্যে, তাই তাকে বলা হয় লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট, আমরা শর্টে বলি এলভ্যাট। কলকাতায় 2-3 জন আছেন যারা এলভ্যাট মানে একটা অপারেশনে বসিয়ে দেওয়া হয়, তারা হাঁটা চলা এটসেট্রা করতে পারেন। একটাই অসুবিধে, তার যেমন পেসমেকারে কেউ দেখতে পায় না, ভেতরে থাকে, এটা ভেতরে একটা পাম্প চলছে। তো পাম্প কী করে চলছে? ব্যাটারি লাগছে, সেই ব্যাটারিটা ইজ কানেক্টেড টু দি আউটসাইড, একটা তার বেরোয় এবং দিনে 1 সেট করে ব্যাটারি চার্জ করতে হয়, সব দিয়ে টয়া থাকা হয়। তো বিকজ ইট ইজ নট টোটালি ইন্টারনাল, একটা তার বেরোয় যেটা ব্যাটারিতে কানেক্ট করে, সেই ইনকনভিনিয়েন্সটা আছে। আর আমাদের দেশের তুলনায় এটার একটা বড় ব্যাগরা হলো যে কম বেশি আমাদের দেশে এখনও এই মেশিন তৈরি হয় না। এখন এর কস্ট টু দ্য পেশেন্ট প্রায় 75-80 লক্ষ টাকার উপরে। আর বাট আই বিলিভ যে আমাদের প্রায় দেশে এখন 2-3টে প্রজেক্ট চলছে। হ্যাঁ, এই আমরা কি বলি এখন আত্মনির্ভর ভারত। তো দিস ইজ সিরিয়াস, এটা সিরিয়াস রিসার্চ চলছে এবং উই এক্সপেক্ট যে হয়তো আগামী বছর 2-2.5 মধ্যে উই উইল গেট এলভ্যাট মেড ইন ইন্ডিয়া। তো সেটা বেরোলে কি হবে, যে অবভিয়াসলি প্রথমেই যে সুবিধাটা হবে, কস্টটা কমবে। আর আরেকটা জিনিস, যেটা আমাদের অনেক উৎসাহ, আমাদের অনেক পরিশ্রম সত্ত্বেও সার্জিক্যালি যেটা আমাদের মেনে নিতে হয়, সেটা হলো ধরো তোমার কাছে যদি তোমার ট্রান্সপ্লান্ট লিস্টে যদি 100 জনের নাম থাকে, হরে ধরে তুমি 15-20 জনের করে উঠতে পারবে কিনা সন্দেহ। কারণ এটা তো এই ডোনার আসবে, তারপর তুমি, এটা ইজ আ সেন্ট্রাল মেকানিজম। এটা কখনো আমার খামখেয়ালি বসে বা ওকে তৎকালে টিকিট কাটলো বলে আগে ট্রান্সপ্লান্ট হয়ে যাবে, ওইভাবে হয় না। সো there is a very well controlled national and state level to do this. বাট 100 জন পেশেন্ট যদি থাকে, 100 জন অর্গান থাকে না। তো আমাদের এখনও, আমরা ইন্ডিয়াতে ধরো এই বছর ভারতবর্ষে টোটাল হার্ট অপারেশন হয়তো আমেরিকার থেকে বেশি হবে। আমরা এবছর প্রায় 2,60,70,000 অপারেশন করব অল ইন্ডিয়াতে, আমেরিকার থেকে সামান্য বেশি টোটাল অপারেশনের। কিন্তু আমেরিকাতে যেখানে বছরে 2300-2400 ট্রান্সপ্লান্ট হয়, সেখানে আমরা 500 ছুঁই করছি। তো আমেরিকাতে আবার ট্রান্সপ্লান্ট হবার একটা অন্য গল্প আছে, সেটা হলো মানে এত ট্রান্সপ্লান্ট হচ্ছে মানে এত ডোনার পাচ্ছে। তা এক সময় ডোনাররা বেশিরভাগ ছিল অ্যাক্সিডেন্ট অ্যান্ড সেরিব্রাল ইনজুরি। তা এখন প্রবলেম হচ্ছে এই ডোনারটা কারা। মানে আমি কয়েকটা আমেরিকান ট্রান্সপ্লান্ট সেন্টারে গিয়ে দেখেছি, আমার প্রশ্ন হতো, ভাবতাম যে বাবা, আমেরিকার মতো জায়গায় তারা অন্য অপারেশন করতে অসুবিধা হচ্ছে, এই ট্রান্সপ্লান্ট হুড়ুর করে হয়ে যাচ্ছে, কি ব্যাপার? ইউ নো ওয়াই?
বিকজ যত ওরা ব্রেন ডেথ অর্গান পায় তার 80% হচ্ছে অল্প বয়সী ছেলেমেয়েরা যারা স্কুল কলেজে ক্যাম্পাসে মারা গেছে ফ্রম ড্রাগ ওভারডোজ। ট্র্যাজেডি, স্যাড। So 80% of the American organ donors are young children যারা স্কুল কলেজ ক্যাম্পাসে ড্রাগ ওভারডোজে মারা যাচ্ছে। বলে না যে এভরি গুড নিউজ হ্যাজ আ ব্যাড নিউজ, সো দিস ইজ দ্য ব্যাড নিউজ টু ইট। তো আমাদের দেশে আমরা আশা করছি এলভ্যাডের উপকারিতাটা হচ্ছে যার অবস্থা খুবই খারাপ, যে ইমপ্রুভ করছে না, ইট ইজ লাইফ সেভিং ফর দেম। বাট অবভিয়াসলি বুঝতেই পারছো যে একটা ট্রিটমেন্টে যদি 80 লাখ টাকা কস্ট এবং ইকুইপমেন্ট মিলিয়ে হয়, ধরো আমরা একবার করেছি, কলকাতায় হয়তো সব মিলিয়ে 3-4 বার হয়েছে। সো এটা তো তুমি করতে পারবে না। ট্রান্সপ্লান্ট করতে তার ফ্র্যাকশন কস্ট হয়। গভর্নমেন্ট প্রোগ্রামস আর সাপোর্ট করে ট্রান্সপ্লান্ট, স্টেট সেন্ট্রাল লেভেলে কিছু অনুদান পাওয়া যায়। তো আমার মনে হয় যে আমাদের সব রকমের ট্রিটমেন্ট, ওষুধ থেকে আরম্ভ করে এলভ্যাড, সব কিছু সম্বন্ধে আমাদের ওয়াকিবহাল এবং অভিজ্ঞতা রাখতে হবে। কিন্তু আমাদের সামাজিক পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু we have to depend on medicines. Pacemakers are quite doable. আর একদম যেখানে আমরা খুব সিরিয়াস এন্ডে পৌঁছে গেছি, তখন মোর অ্যান্ড মোর ট্রান্সপ্লান্টেশন অ্যান্ড ইউটিলাইজিং ব্রেন ডেথ অর্গানস আমাদের নিড। আর সবাইকে বলবো যে ঠিক যেমন আমরা মধ্যে মধ্যে আমরা ডাক্তাররাই বলি না যে আমরা অনিচ্ছাকৃতভাবে কিছু ভুল করি, ওই বহু মানুষ যেরকম বছরের পর বছর ডায়াবেটিস চেক আপ করায়, কারো কোনো খেয়াল নেই হার্টের কী অবস্থা, কিডনির কী অবস্থা, চোখের কী অবস্থা। সেই রকম আপনাদের হাত জোর করে অনুরোধ করব যে when you see people in the 6th decade, যা 60 বছর 70 বছর বয়স হয়েছে, তাদের যখন সিমটমস অফ হার্ট ফেলিয়ার দেখবেন আজকের ভারতবর্ষে, আজকে আমাদের সমাজে, তাদের অত সহজে খরচার খাতায় লিখে দেবেন না। তাদেরও বেঁচে থাকার যথেষ্ট অধিকার আছে, তাদেরও সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার সম্পূর্ণ তাদের প্রত্যাশা আছে, এবং উই ক্যান গিভ দেম আ গুড কোয়ালিটি লাইফ। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, এত সুন্দর করে আপনি আমার দর্শক বন্ধুদের বোঝালেন। আশা করি এই হার্ট ফেলিওর বা হার্ট ফেল কথাটা বুঝতে তাদের আর কোনো দ্বিধা বা দ্বন্দ্ব থাকবে না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমাদের সব থেকে বড় কাম্য। ডাক্তারবাবুকে আরও একবার ধন্যবাদ, নমস্কার।